আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ইকোনমিক্স এন্ড আর্টস প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের পরিসংখ্যান ক্লাস নিয়ে হাজির হইলাম, রুবেল। তো পরিসংখ্যানের একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু হিউজ টপিকের ভিতরে ক্ষুদ্র একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আপনাদের সাবজেক্ট হচ্ছে মূলত মৌলিক পরিসংখ্যান, আর তার ভিতরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে? তো যাই হোক, এই মধ্যমা নিয়ে অনেকেরই হয়তোবা প্রবলেম থাকতে পারে। তো আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো সাজেস্ট থাকে যে কোনো একটা টপিক আপনারা ক্লাস চাচ্ছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যাবেন। আমরা চেষ্টা করব ভিডিওটা বা ক্লাসটা দেওয়ার। তো যাই হোক, বৃহৎ আকারে আমরা সময় নিব না আর কি। তো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যমা। তো মধ্যমা আমাদের আজকে আমরা মূলত অবিচ্ছিন্ন নিবেশন নিয়ে আলোচনা করব। মধ্যমার অবিচ্ছিন্ন নিবেশন, কারণ নিবেশন টোটাল হচ্ছে তিনটা। একটা হচ্ছে সরল নিবেশন, একটা হচ্ছে বিচ্ছিন্ন নিবেশন, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন নিবেশন। তো সাধারণত তোমাদের পরীক্ষায় যেটা এসে থাকে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন নিবেশন। তো আমরা সেই অবিচ্ছিন্ন নিবেশন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমাদের দেখতে হবে যে অবিচ্ছিন্ন নিবেশনটা কি বা কাকে বলে। যদি আমরা বলি, তো আমরা অলরেডি সংজ্ঞাটা লিখেও রাখছি। সংজ্ঞাটা হচ্ছে যে শ্রেণীব্যাপ্তি ও গণসংখ্যা যদি দেয়া থাকলে তাকে কি বলা হয়? অবিচ্ছিন্ন নিবেশন বলা হয়। তো এটা আমাদের বোঝার সুবিধার্থে, কারণ হচ্ছে অবিচ্ছিন্ন নিবেশন যদি আমরা এই সংজ্ঞা আকারে আর যদি আমরা না চিনতে পারি, তাহলে সূত্রটা প্রয়োগটা কেমনে করব? এর জন্য আমাদের প্রথমত আগে অবিচ্ছিন্ন নিবেশন সম্পর্কে জানতে হবে। তাই যাক, আমি দুইটা কথা এখানে লিখছি, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। তো এই দুইটা যদি উপস্থিত থাকে তাহলে সেটা বুঝে যাবো আমরা হচ্ছে অবিচ্ছিন্ন নিবেশন। ওকে। তো আমি ফর এক্সাম্পল হিসেবে একটা দিয়েও রাখছি। দেখেন, আমরা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী অনেকেই চিনে না, তারপর আমি সেটা বলে রাখছি। দেখেন, এখানে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, প্রত্যেকটা করে একটা, এই যে উপাত্তর ভিতরে, মানে 5 থেকে 10, 10 থেকে 15, প্রত্যেকটা একটা ব্যবধান আছে। আর এটাকে মূলত শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী যেটাই বলে, এটাকে মিনিং করা হয়। তো সাথে সাথে আরেকটা হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ 5 থেকে 10 এই ভ্যালু আছে মূলত 5টা, 10 থেকে 15 ভ্যালু আছে 3টা, 15 থেকে 20 এর ভ্যালু আছে 11। যাই হোক, আর এর ভ্যালু এটাকে বলা হয় মূলত গণসংখ্যা। তো এখন আমি এইখানে আমরা সংখ্যার সাথে যদি একটু মিলাই, যে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সেটাকে কি বলা হয়? অবিচ্ছিন্ন নিবেশন। তো আমরা এই হিসাবে আমরা একটা এক্সাম্পল হিসাবে যদি সেম জিনিসটাই আসি, তো দেখেন এখানে শ্রেণী দেওয়া আছে, আবার কি গণসংখ্যা দেওয়া আছে। তো সংজ্ঞার সাথে মিলাইলে এটা কি, যেহেতু আমরা সংজ্ঞাটা পড়ে আসি শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা থাকবে, তাহলে সেটাকে বলা হবে অবিচ্ছিন্ন নিবেশন। তো এখানে শ্রেণী গণসংখ্যা দুইটাই উপস্থিত আছে, তাহলে এটাকে আমরা কোন নিবেশন বলতে পারবো? এটা হচ্ছে অবিচ্ছিন্ন নিবেশন আমরা কিন্তু বলতে পারবো। ঠিক আছে? তাহলে আশা করি কোনো আর আমাদের চিনতে অসুবিধা হবে না। তো প্রথমত আমরা দেখব, যদি শ্রেণী ব্যাপ্তি থাকে আর গণসংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সেটা বুঝে যাবে হচ্ছে অবিচ্ছিন্ন নিবেশন। এখন অবিচ্ছিন্ন নিবেশনের জন্য আমরা সূত্র কিভাবে আমরা প্রয়োগ করবো সেই জিনিসটা একটু পরে আমরা আলোচনা করবো। তো প্রথমত চিনতে হবে কিভাবে, এই জিনিসটা আমি আগে বুঝাইলাম। এই জিনিসটা নিয়ে আসলে প্রত্যেকটা স্টুডেন্টের প্রবলেম থাকে, এই জন্য আমি একটু বৃহৎ আকারে বা আমরা একটু ডিপলি মোটামুটি একটু আলোচনা করলাম বা সময় নিয়ে। আশা করি আর কোনো পোর্শন থাকবে না অবিচ্ছিন্ন নিবেশন নিয়ে আপাতত। তাহলে পরবর্তী ক্লাসে আমরা সরল নিবেশন, বিচ্ছিন্ন নিবেশন এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা একটু সূত্রগুলো দেখি। আমাদের সূত্রগুলা জাস্ট আমরা অবিচ্ছিন্ন নিবেশনের সূত্রটাই দেখবো আজকে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সূত্র, এর আগে আমরা অবিচ্ছিন্ন নিবেশন চিনলাম, এখন আমরা চিনবো হচ্ছে বা আমরা এখন আলোচনা করবো সেই অবিচ্ছিন্ন নিবেশনের আমাদের সূত্রটা কি। তো যাই হোক, অবিচ্ছিন্ন নিবেশন আমরা যদি দেখি, তার জন্য সূত্র আমি এখানে লিখে রাখছি। সূত্র অবিচ্ছিন্ন নিবেশন, মধ্যমা, মধ্যমা হচ্ছে এমই। তো একটা জিনিস মনে রাখবেন, মধ্যমা মূলত এমই দ্বারা প্রকাশ করা হয় সাংকেতিক চিহ্ন হিসাবে। তো ঠিক তেমনি ভাবে এমইটা আবার কিন্তু নিচে ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয়, এভাবে লিখবেন আপনারা। সূত্রটা হচ্ছে মূলত L1 প্লাস n/2 মাইনাস fc ভাগ fm গুণ হচ্ছে c। প্রত্যেকটা স্প্লিং আমি এখানে করে রাখছি। তো প্রথমত আমরা একটু যদি আলোচনা করি যে এখানে n ইকুয়াল, তার মানে এই বড় হাতের n টা কি? মূলত এখানে বড় হাতের n এর মিনিং হচ্ছে মূলত গণসংখ্যার সমষ্টি। তার মানে f এর যে মানটা দেয়া থাকবে তার যোগফল, অর্থাৎ সামেশন f। অর্থাৎ সামেশন f, যারা গড় শিখছেন তারা অবশ্যই জানেন যে সামেশন এর মিনিংটা কি। সামেশন এর মিনিং হচ্ছে মূলত সমষ্টি।
তাই আমি এখানে সামেশন f দিয়ে রাখলাম। তারপর হচ্ছে n/2 মানে মধ্যমা শ্রেণী নির্ণয়ের সূত্র। মধ্যমা শ্রেণী নির্ণয়ের সূত্র L1 মানে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা প্রত্যেকটা আমরা পরবর্তীতে আরো একটু আলোচনা করব অবশ্য। FC মানে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। আর FM মানে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। আর C ইকুয়াল হচ্ছে মূলত মধ্যমা শ্রেণী ব্যবধান। যে মধ্যমা যে শ্রেণী ব্যবধান থাকবে সেটাই হচ্ছে বলা হয় মূলত C। এখন কথা হচ্ছে যে এইখানে আমাদের দেখো প্রত্যেকটা জিনিস মধ্যমা 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 শ্রেণী দেওয়া আছে। যেহেতু প্রত্যেকটা মধ্যমা শ্রেণী দেওয়া আছে তো আমাদের এইখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস যেহেতু মধ্যমা শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণী নির্ণয়ের সূত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইটা যদি আমরা না বের করি তাহলে কিন্তু আবার এই মানগুলো পাওয়া পসিবল না। এর জন্য মধ্যমা শ্রেণী নির্ণয়ের সূত্র অর্থাৎ n/2 টা আমরা প্রথমত আগে করে নিতে হয় আমাদের। ওকে, তো আমরা এবার আমরা হচ্ছে অঙ্কে চলে যাব। আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, সারণীও করে নেবেন। আচ্ছা, তো আমরা এখানে দেখি আমাদের একটা এক্সাম্পল হিসেবে আমরা একটা অঙ্ক দিয়ে রাখছি। আমি প্রথমত একটা আলোচনা করছিলাম এটা কোন নিবেশন মূলত। তো আমরা দেখেন এখানে মূলত শ্রেণী আর গণসংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা এটা বুঝে যাবো যে এটা হচ্ছে অবিচ্ছিন্ন নিবেশন। তো অবিচ্ছিন্ন নিবেশনে অলরেডি আমরা সূত্র আলোচনা করা হয়ে গেছে। তো যাই হোক, আমরা সূত্র যেহেতু আলোচনা করা হয়ে গেছে তো প্রথমত আমাদের মধ্যমা নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করতে হবে। আমি সূত্রটা এখানেও লিখে রাখছি, আমি আবার একটু যদি রিপিট করি। তো দেখেন এখানে L1 প্লাস n/2 মাইনাস FC ভাগ FM গুণ হচ্ছে C। তো এই সূত্রটা প্রয়োগ যদি আমাদের করতে হয় অবশ্যই এই সারণীটা আমাদের প্রয়োজন হবে। আমি সারণীটাও দিয়ে রাখছি। তো দেখেন আমাদের এখানে শ্রেণী আর গণসংখ্যা কিন্তু দুইটা মান আমরা অলরেডি অঙ্কে দেওয়া থাকে। একটা জিনিস এখানে অ্যাড করতে হবে বা একটা কলাম আমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। যাই হোক, ক্রমযোজিত গণসংখ্যা আমরা কেমনে বের করবো এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। তো আমি একটু দেখাই দিচ্ছি। ফার্স্ট যে গণসংখ্যা যেটা দেওয়া থাকবে সেই গণসংখ্যাটা আমরা এখানে বসাই দিব। ঠিক তেমনি ভাবে এখানে 18 ছিল, আমি এখানে কত বসাইলাম? 18 বসাই দিলাম। দেন এইখানে যে গণসংখ্যাটা থাকবে এই গণসংখ্যা আর আমাদের যে এইখানে যে ক্রমযোজিত গণসংখ্যাটা পাইবো আর এইখানে যে গণসংখ্যা অর্থাৎ এইভাবে আর যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 18 আর 37 যদি যোগ করি তাহলে কত হয়? 55, তাই না? তাহলে আমরা এখানে কত পাইলাম? ক্রমযোজিত গণসংখ্যা কত পাইলাম? 55। আচ্ছা, এইবার এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে পরবর্তী ক্রমযোজিত অর্থাৎ গণসংখ্যা যোগ করতে হবে। তাহলে 45 আর 55 হয় হচ্ছে 100। তাহলে 100 এর সাথে আবার এই 27, তাহলে 127, 127 থেকে 15, 142, 142 এর সাথে 8, 150। তো যাই হোক, আমরা এভাবে করে মোটামুটি এই ক্রমযোজিত গণসংখ্যা মানটা বের করব। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের n এর মান কিন্তু প্রয়োজন হবে, কারণ কি আমাদের এইখানে n এর মান বের করতে গেলে তার n/2 তার মানে মধ্যমা শ্রেণী বের করতে গেলে অবশ্যই n এর মান প্রয়োজন হবে, কারণ সূত্রে আমি লিখিয়ে দিয়ে দিয়েছি আগে থেকেই। এর জন্য আমি এখানে n এর মানে বলছিলাম কি যে গণসংখ্যার সমষ্টি অর্থাৎ কি ফ্রিকোয়েন্সি, তার মানে f এর সমষ্টি। তো আমরা এইগুলো প্রত্যেকটা অর্থাৎ সবগুলো ভ্যালু যোগ করলে যে মানটা হবে সেটা হচ্ছে 150। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে আরো একটা সুবিধা আছে, আমাদের আলাদাভাবে এটা যোগ করার আর প্রয়োজন নাই। এখানে টোটাল যে লাস্টে যে ক্রমযোজিত গণসংখ্যার মানটা আসবে সেটাই হবে n এর বা আমাদের ফ্রিকোয়েন্সি সমষ্টি, আলাদাভাবে এটা করার প্রয়োজন নাই। তাহলে একদম ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের মধ্যমা নির্ণয়ের জন্য নিবেশন এটা আমরা করে নিলাম। দেন হচ্ছে মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে, আর মধ্যমা শ্রেণী নির্ণয়ের সূত্র n/2। ঠিক আমি n/2 দিলাম। তো n এর মান কত, আমি কত পাইলাম? এখানে n এর মান দেখেন 150 পাইলাম। তো আমি 150 ভাগ হচ্ছে কত? 2। তাহলে 150 কে 2 দ্বারা ভাগ করলে 75 হয়। এইখানে একটা জিনিস 75 যা ক্রমযোজিত গণসংখ্যা 100 এর অন্তর্গত, এই জিনিসটা নিয়ে একটু কোশ্চেন থাকতে পারে। তো আমি দেখবো এখানে যেহেতু 75 বের হয়েছে তো এই 75টা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কিসের মধ্যে অবস্থিত? তো আমি যদি বলতে যাই 75 এর পরের সংখ্যাটা এখানে কত আছে, 75 এর পরের সংখ্যাটা এখানে কত আছে, তাহলে 75 এখানে 50 এর 55 এর ভিতরে তো না, যেহেতু পরের সংখ্যা মানে কি তার থেকে বেশি আমাদের যেটা থাকবে তার ভিতরেই অন্তর্গত। তাহলে 75 এর পরের সংখ্যা দেখেন এখানে 100 আছে, অর্থাৎ 100 এর ভিতরে অন্তর্গত। আমি যদি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, এখানে আমাদের 75 না থেকে যদি থাকতো যে 101.5 ও যদি থাকতো, তারপরে কিন্তু আমরা এই 100 এর ভিতরে অন্তর্গত হইতো না। তখন আমাদের কি হইতো? 101.5 এর পরের সংখ্যা কত আছে?
তাহলে আমি যদি এখানে 101 এ পরে যদি সংখ্যা দেখতে যাই তাহলে 127 কিন্তু আমাদের হয়ে যাবে আর কি। তো যাই হোক, অর্থাৎ কি এইখানে যেটা বেরোবে তার পরের সংখ্যা এখানে যেটা থাকবে তার ভিতরে অন্তর্গত, সহজভাবে যদি আমি বুঝাইতে বা বলতে চাই। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তো এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে আমাদের 75 যা ক্রমজিত গণসংখ্যা কিসের মধ্যে অবস্থিত, 100 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ 100 এর ভিতরে যেহেতু অবস্থিত তাহলে 100টা আমাদের এই ক্রমজিত এই বরাবর আমাদের যে শ্রেণীটা সেটাই হবে মধ্যমা শ্রেণী। এই বরাবর চলে আসবে, চলে এসে দেখেন 50 থেকে কত 60 আছে, তাই আমি এখানে লিখছি যে মধ্যমা শ্রেণী 50 থেকে 60। ঠিক আছে, তাহলে মধ্যমা শ্রেণী কেমনে বের করবো আশা করি বুঝতে পারছেন। তো এবার হচ্ছে আমাদের সূত্রটা লিখে রাখছি, এম ই ইকুয়াল হচ্ছে L1 প্লাস n/2 মাইনাস fc ভাগ fm গুণ হচ্ছে c। প্রত্যেকটা মিনিং কিন্তু অলরেডি আমি বুঝাইছি, তারপর আমি আবার রিপিট করতেছি। L1 মিনিং ছিল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যমা শ্রেণীটা আমরা কোথায় পাইলাম, এই যে আমরা আগে থেকেই কিন্তু মধ্যমা শ্রেণী এখান থেকে বের করে নিলাম। তাহলে মধ্যমা শ্রেণী 50 থেকে 60 এই নিম্ন সীমা হবে, অর্থাৎ ছোট যেটা থাকবে বা আমাদের যেটা প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে মূলত নিম্ন সীমা। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা কত আছে এখানে 50, এর জন্য আমি L1 এর মান কত বসাইলাম এখানে 50, সূত্রের হচ্ছে প্লাস n/2। তাহলে এখানে আমরা অনেকেই কি করি, এই n এর মান অর্থাৎ 150/2 আবার এখানে বসাই, কোনো প্রয়োজন এখানে নাই। তো n/2 এর মানটা যেহেতু আমি অলরেডি বের করে ফেলছি কত 75, তো আমি এখানে 75 একবারে বসাই দিতে পারি, আলাদাভাবে বের করার প্রয়োজন নাই। মাইনাস fc। আচ্ছা, fc এর মিনিং কি বলছিলাম, মধ্যমা শ্রেণীর, মানে সব কিন্তু মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো ঠিক তেমনি ভাবে আমি মধ্যমা শ্রেণী এটা পাইলাম, তাহলে এই বরাবর এর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত আছে 55, তার মানে কি 55। এর জন্য আমি এখানে fc এর ভ্যালু কত রাখলাম 55 ভাগ fm, মানে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী যেহেতু এটা, তাহলে এই শ্রেণীর গণসংখ্যা কত আছে 45, আমি এখানে ভ্যালু রাখলাম 45 গুণ মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান। তাহলে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান কত আছে 10, 50 থেকে 60 এর ভিতরে ব্যবধান হচ্ছে 10, আর এর জন্য আমি এখানে c এর মান 10 রাখলাম। আমি যদি আবার একটু রিপিট করি, L1 মানে মধ্যমা শ্রেণী নিম্ন সীমা, তাহলে মধ্যমা শ্রেণী যেহেতু এটা, এর নিম্ন সীমা হচ্ছে 50। n/2 এর মান আমরা এখানে পাইলাম কত 75 বসাইলাম, মাইনাস fc মানে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, যেহেতু মধ্যমা শ্রেণী এটা, এর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 55। fm মানে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্যমা শ্রেণী আমাদের এটা, এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 45। এখানে ক্রমযোজিত গণসংখ্যা আর গণসংখ্যার ভিতরে কিন্তু ডিভাইডেড, অর্থাৎ পার্থক্য আছে, ডিফারেন্স আছে অবশ্যই, এটা একটু অবশ্যই দেখবেন। গুণ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান, তাহলে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান হচ্ছে 10। ওকে, তাহলে 50 প্লাস 75 মাইনাস 55, তাহলে এখান থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে হয় 20 গুণ 10, 20 কে 10 দ্বারা গুণ করলে, তাহলে এইটা আগে আমরা বিয়োগ করে নিব। তাহলে বিয়োগফল আসছে কত আমাদের 20 এর সাথে আমরা 10 গুণ করে দেব, তাহলে কত হয় 200 ভাগ হচ্ছে কত ছিল 45। তো 200 কে 45 দ্বারা, আচ্ছা 50 প্লাস বসাই দিলাম, 200 কে 45 দ্বারা ভাগ করলে হয় 4.44, অর্থাৎ 50 প্লাস 4.44 হলে 54.44, অর্থাৎ কি 54.44 আসলো আর কি। এটাই হচ্ছে মূলত আমাদের এমই এর ভ্যালু বা এমই এর মান বলা যায়, অর্থাৎ আমাদের মধ্যমার অ্যান্সার হচ্ছে 54.44। তো যাই হোক, আশা করি সবাই অঙ্কটা দেখে বুঝতে পারবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সবাই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন, আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আমি আবারও ক্লাসের প্রথমেই বলছি, ইভেন হচ্ছে আমি আবারও বলতেছি, রিপিট করতেছি কথাটা, যদি কোনো টপিক নিয়ে আপনাদের ক্লাস দরকার হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমরা সেই টপিক নিয়ে অবশ্যই ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করতেছি।